ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি এবং সেটা হচ্ছে এইচএসসি বোটানি চ্যাপ্টার 4, যেটা নামটা তোমরা অলরেডি জেনে গেছো, সেটা হচ্ছে মাইক্রো অর্গানিজম বা অণুজীব। এবং এই চ্যাপ্টারের আজকে হচ্ছে আমরা ফার্স্ট লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে মোটামুটি ভাইরাসের স্ট্রাকচার এবং ভাইরাসের প্রকারভেদ নিয়ে এবং ভাইরাসের বিভিন্ন যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে। তো আমি মোহাম্মদ তহিদুল ইসলাম ইমন, এমবিবিএস থার্ড ইয়ার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা, আর আমাকে সহযোগিতা করেছেন ফারিয়া তাহসিন সাবা। সো আমরা শুরু করি। তো ফার্স্ট লেকচারে বেসিক ভাইরোলজি থাকবে, ক্লিয়ার? তারপরে আস্তে আস্তে আমরা ক্লিনিক্যাল ভাইরোলজিতে যাব। অর্থাৎ এই বেসিক ভাইরোলজির যে পার্টটা আছে সেই পার্টে আমরা জানার ট্রাই করব যে ভাইরাস কি, ভাইরাসের আলটিমেটলি মানে ভাইরাস সম্পর্কে ওভারঅল একটা ধারণা নিব। এবং ক্লিনিক্যাল ভাইরোলজিতে মেইনলি ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট ভাইরাস যেগুলো আছে, মানে যে সমস্ত ভাইরাস আমাদের রোগ সৃষ্টি করে, যেমন করোনা ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, সেইগুলোকে নিয়ে আলাদা আলাদাভাবে আমরা জানার ট্রাই করব, ক্লিয়ার? সো বেসিক ভাইরোলজি জানার আগে অ্যাট ফার্স্ট আমি এই চ্যাপ্টারের একটু থিমটা দিতে চাই, যে এই চ্যাপ্টারের থিমটাকে, এই চ্যাপ্টারে মূলত কি কি বেসিক নিয়ে আমরা আলোচনা করি। এবং এই চ্যাপ্টারটা মানে একটা কথা আমি বলিনি, যদিও এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের বোটানির, কিন্তু মেইন কিন্তু এটা কিন্তু তোমাদের মেডিকেলে গিয়ে পড়তে হবে। অর্থাৎ এটা ওয়ান টাইপ অফ জুওলজির একটা চ্যাপ্টার, বাট সামহাও সেটা বোটানিতে দিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না আসলে কেন সেটা বোটানিতে ইনক্লুড করা হলো, ক্লিয়ার? সো ইনফেকশিয়াস এজেন্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ইনফেকশিয়াস এজেন্ট মানে যে সমস্ত এজেন্ট আমাদের ইনফেকশনের ক্রিয়েট করে বা রোগ সৃষ্টি করে, এবং প্রাণীদেহে রোগ সৃষ্টি করতে পারে বা উদ্ভিদদেহে রোগ সৃষ্টি করতে পারে, সেগুলোকে বলা হয় ইনফেকশিয়াস এজেন্ট। এবং সেই ইনফেকশিয়াস এজেন্ট নিয়েই মূলত আমরা এই এইচএসসি বোটানি চ্যাপ্টার 4টাকে সাজাইছি। এবং সেই চ্যাপ্টার 4-এ আমরা মিলে 3টা জিনিস নিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে ভাইরাস, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়া, এবং আরেকটা হচ্ছে প্রোটোজোয়া। এবং তোমরা জানো যে ম্যালেরিয়ার যে পরজীবী আছে সেটা কিন্তু ওয়ান টাইপ অফ প্রোটোজোয়া। আর তাহলে এই তিনটা বেসিক নিয়ে আমরা, এই তিনটা অণুজীব নিয়ে বেসিক্যালি আলোচনা করা হয়েছে। সেইগুলোর সাব টাইপ হচ্ছে আমাদের প্রিয়ন্স এবং ভিরিয়ডস, সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটাতে। সো এই চ্যাপ্টারে মেইনলি তাহলে থাকবে হচ্ছে বেসিক ভাইরোলজি, বেসিক ব্যাকটেরিওলজি, বেসিক প্রোটোলজি নাই, জাস্ট সেখানে একটা ক্লিনিক্যাল প্রোটোলজি আছে, মানে সেখানে জাস্ট ম্যালেরিয়ার পরজীবী সম্পর্কে পড়ানো হয়েছে। আর ভাইরাস সম্পর্কে অনেকটা ডিটেলস পড়ানো, ভাইরাস সম্পর্কে সব থেকে বেশি ডিটেলস পড়ানো হয়েছে। ব্যাকটেরিয়া সম্পর্কে বেসিকটাই বেশি পড়ানো হয়েছে, কিছু ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি পড়ানো হয়েছে, যে সমস্ত ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে সেগুলো নিয়ে আলাদা আলাদাভাবে আমরা সেটা নিয়ে জানলাম। মূলত এই চ্যাপ্টারের বেসিক হচ্ছে জাস্ট এইটাই, ক্লিয়ার? সো ফার্স্টে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ইনফেকশিয়াস এজেন্টের মধ্যে আমরা এখানে যেই সিকোয়েন্সে সাজাইছি সেই সিকোয়েন্সটা হচ্ছে একেবারে ছোট থেকে বড় ইনফেকশিয়াস এজেন্ট। মানে ইনফেকশিয়াস এজেন্ট যতগুলো আছে সেগুলোর মধ্যে সব থেকে ছোট হচ্ছে প্রিয়ন্স, আমাদের এই পর্যন্ত জানা। এবং প্রিয়ন্স কি সেটা নিয়ে আমরা সামনের লেকচারগুলোতে আলোচনা করব, ঠিক আছে? আরেকটা কথা সবাইকে আমি বলে নিই যে এই লেকচারগুলো কিন্তু তোমাকে অবশ্যই সিরিয়ালি দেখতে হবে এবং ফার্স্ট টু লাস্ট পুরাটা দেখতে হবে ভালোভাবে বোঝার জন্য। আমি প্রমিস করতেছি যে তোমাদের বইয়ের যে প্রতিটা লাইন আছে সেই প্রতিটা লাইন আমি কাভার দেওয়ার ট্রাই করব, প্রতিটা লাইন তোমাদের বুঝায় দেওয়ার ট্রাই করব। বাট সেই বোঝার দায়িত্বটা তোমার কাছে থাকবে। কেন দায়িত্বটা তোমার কাছে থাকবে সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই ভিডিওটার ফার্স্ট টু লাস্ট দেখতে হবে এবং সিরিয়ালি দেখতে হবে। কারণ এদিকে পুরা বেসিক ভাইরোলজি হয়তো আমি 4-5টা লেকচারে পড়াবো, ক্লিয়ার? তারপরে ক্লিনিক্যাল ভাইরোলজি আলাদা আলাদাভাবে পড়াবো। সো বেসিক ভাইরোলজি যদি তুমি না বুঝো তাহলে তুমি ক্লিনিক্যাল ভাইরোলজি বুঝবে না। তুমি হেপাটাইটিস বি এর কারণে যে সমস্ত লক্ষণ দেখা দিচ্ছে সেই সমস্ত লক্ষণগুলো ঠিকই তুমি বুঝবে না। করোনা ভাইরাসের কারণে মানে আক্রমণের কারণে যে সমস্ত লক্ষণ দেখা দিচ্ছে সেই সমস্ত লক্ষণ তুমি বুঝবে না, ক্লিয়ার? সো এই জন্য আমি বললাম যে তোমাকে অবশ্যই লেকচারগুলো সিরিয়ালি দেখতে হবে, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের জানা মতে এখন পর্যন্ত সব থেকে ছোট ইনফেকশিয়াস এজেন্ট হচ্ছে প্রিয়ন্স, ঠিক আছে? এবং প্রিয়ন্স হচ্ছে জাস্ট একটা প্রোটিন, সেই প্রোটিনটাই রোগ সৃষ্টি করতে পারে, সেটা নিয়ে সামনে আমরা ডিটেলস জানবো। তারপরে প্রিয়ন্স থেকে একটু বড় হচ্ছে ভিরিওয়েডস, সেটা হচ্ছে জাস্ট একটা বৃত্তাকার আরএনএ, জাস্ট আরএনএ, ঠিক আছে? প্রিয়ন্স হচ্ছে জাস্ট প্রোটিন, আর ভিরিওয়েডস হচ্ছে জাস্ট একটা ক্ষুদ্র বৃত্তাকার আরএনএ যেটার মধ্যে 100 থেকে 200-র মতো নিউক্লিওটাইড থাকে, এটা একটা রোগ সৃষ্টি করতে পারে এবং সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ ইনফেকশিয়াস এজেন্ট। তারপরে হচ্ছে ভাইরাস এবং ভাইরাস হচ্ছে এখানে আমরা আরএনএ যেটা দেখতেছিলাম না, জেনেটিক ম্যাটেরিয়ালস, আরএনএ অথবা ডিএনএ আর এই যে প্রোটিন, সেটা সমন্বয়ে গঠিত। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা, যদিও সেটা সত্য না যে প্রিয়ন্স এবং ভিরিয়ডসের সমন্বয়ে ভাইরাস গঠিত, এটা জীবনেও সত্য না, কিন্তু প্রিয়ন্সের উপাদান হচ্ছে একটা আরএনএ, একটা জেনেটিক ম্যাটেরিয়ালস, তাই না? আরএনএ, ঠিক আছে? সরি, ভিরিয়ডসের স্বরূপ হচ্ছে যে সেটা একটা আরএনএ, আর প্রিয়ন্স হচ্ছে সেটা একটা প্রোটিন।
সো একটা প্রোটিন এবং একটা আরএনএ বা ডিএনএ এর সমন্বয়ে গঠিত হচ্ছে ভাইরাস, যদিও সেই ভাইরাসটা ভিরিয়ডস এবং প্রিয়ন্সের সমন্বয়ে গঠিত না, মানে এরা যে টাইপগুলো দিয়ে গঠিত সেই টাইপটা নিয়ে আমি কথা বলতেছিলাম। সো সেটা হচ্ছে, তারপরে হচ্ছে ভাইরাস। তো ভাইরাস হচ্ছে প্রোটিন এবং জেনেটিক ম্যাটেরিয়ালস আরএনএ এবং ডিএনএ এর সমন্বয়ে গঠিত একটা ইনফেকশাস এজেন্ট, এবং সেটা হচ্ছে অকোষীয়। অকোষীয় বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা আলোচনা করব একটু পরে। তারপর হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কি, সেটা যদি ব্যাকটেরিয়া যদি পরিচয় দিতে চাই তাহলে হচ্ছে আমরা যে যখন সেল নিয়ে যখন আমরা পড়াশোনা করি, কোষ নিয়ে যখন পড়াশোনা করি, তখন আমাদের ইনিশিয়ালি কোষের দুইটা প্রকারভেদ পড়ানো হয়। একটা হচ্ছে ভাইয়া আদি কোষ, আর একটা হচ্ছে ভাইয়া প্রকৃত কোষ। ক্লিয়ার? একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে কি কোষ? প্রকৃত কোষ। সো ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদি কোষী জীব। মানে এই পর্যন্ত প্রিয়ন্স থেকে ভাইরাস পর্যন্ত যারা আছে সবাই হচ্ছে অকোষীয়। অকোষীয় অর্থাৎ সেগুলাতে কোষ এক্সিস্ট করে না, ঠিক আছে? অকোষীয়। আর এই যে ব্যাকটেরিয়া হচ্ছে, মানে সেটার মধ্যে কোষ আছে, কিন্তু সেটার যে কোষ আছে সেটা হচ্ছে আদি কোষ। তারপরে যে ইনফেকশাস এজেন্ট আমরা পাই সেটা হচ্ছে প্রোটোজোয়া। এই প্রোটোজোয়াটা হচ্ছে ভাইয়া প্রকৃত কোষ। প্রোটোজোয়াটা হচ্ছে কি? প্রকৃত কোষী। তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে আদি কোষী, আর প্রোটোজোয়া হচ্ছে প্রকৃত কোষী, আর প্রিয়ন্স, ভিরিয়ডস এবং ভাইরাস যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার অকোষীয়। ক্লিয়ার? সো যেহেতু আমরা ভাইরাস সম্পর্কে পড়তেছি, সো ভাইরাস যে অকোষীয় সেটা বলতে কি বোঝায় সেটা আমাদেরকে আগে জানতে হবে। খেয়াল করো, আমরা জানি যে জেনেটিক ম্যাটেরিয়ালস কি কি আছে। জেনেটিক ম্যাটেরিয়ালস হয়তো বা আরএনএ থাকে, নয়তো বা ডিএনএ থাকে। সো যদি কখনো এরকমটা হয়, খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখো যে এটা হচ্ছে ধরো একটা ডিএনএ, ঠিক আছে? এটা একটা ডিএনএ। এখন এই ডিএনএটা যদি মানে বা এখানে যদি একটা আরএনএ থাকে, ডিএনএ বা আরএনএ যদি থাকে, এই ডিএনএ বা আরএনএটাকে বলা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালস। সেই জেনেটিক ম্যাটেরিয়ালসটা যদি কখনো ফসফোলিপিড বাইলেয়ারের একটা মেমব্রেন দ্বারা আবৃত থাকে, কি বললাম? জেনেটিক ম্যাটেরিয়ালসটা যদি একটা ফসফোলিপিড বাইলেয়ারের একটা মেমব্রেন দ্বারা আবৃত থাকে, এবং ফসফোলিপিড বাইলেয়ারের মেমব্রেন কি তোমরা তো পড়ে আসছো তাই না? যখন সেল স্ট্রাকচার যখন ফার্স্ট চ্যাপ্টারে পড়ছো তখন জাস্ট পড়ছো, আমি জাস্ট একটু সংক্ষিপ্ত করে দেখাইলাম যে এটা পুরাটাই হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ারের, এটা পুরাটাই হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ারের মেমব্রেন। আর মানে জাস্ট এইখানে জাস্ট আমরা একটু জুম করে দেখালাম যে এখানে ফসফোলিপিড বাইলেয়ার এক্সিস্ট করতেছে, অ্যাকচুয়ালি পুরাটাই হচ্ছে ঠিক এরকম। তো এখন যদি কোনো জেনেটিক ম্যাটেরিয়ালস, খেয়াল করো, আরএনএ হোক অথবা ডিএনএ হোক, মানে যে কোনো জেনেটিক ম্যাটেরিয়ালস যদি ফসফোলিপিড বাইলেয়ারের কোনো মেমব্রেন দ্বারা আবৃত থাকে, তখন এই পুরা কমপ্লেক্সটাকে বলা হবে হচ্ছে নিউক্লিয়াস। এই পুরা কমপ্লেক্সটাকে বলা হবে হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের চারপাশে যদি এখন তোমার সাইটোপ্লাজম এক্সিস্ট করে, নিউক্লিয়াসের চারপাশে যদি এখন কি এক্সিস্ট করে? সাইটোপ্লাজম এক্সিস্ট করে। সাইটোপ্লাজম মানে তো তোমরা বুঝো যে সাইটোপ্লাজম সেখানে, এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেমন ধরো যে মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে ধরো যে উদ্ভিদ হইলে সেখানে প্লাস্টিড এক্সিস্ট করবে, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর হচ্ছে গোলগি বডি, এটা হচ্ছে ধরো একটা গোলগি বডি, ঠিক আছে? তারপর হচ্ছে ধরো যে রাইবোসোম, ঠিক আছে? রাইবোসোম এক্সিস্ট করে, এবং তারপরে যদি আরেকটা ফসফোলিপিড বাইলেয়ারের এরকম মেমব্রেন থাকে, অর্থাৎ সাইটোপ্লাজম যদি তারপরে আরেকটা পর্দা দ্বারা আবৃত থাকে, তখন সেটাকে বলা হবে একটা কোষ। অর্থাৎ কোষের ডেফিনেশন হচ্ছে যে সেখানে জেনেটিক ম্যাটেরিয়ালস, খেয়াল করো, জেনেটিক ম্যাটেরিয়ালস সাইটোপ্লাজমে ছড়ানো অবস্থায় থাকতে পারবে। এই যে জেনেটিক ম্যাটেরিয়ালসের যেই তোমার ইয়াটা আমরা দেখতেছি, জেনেটিক ম্যাটেরিয়ালসের যেই ফসফোলিপিড বাইলেয়ারের যে মেমব্রেনটা দেখতেছি, সেইটা সামহাউ নাও থাকতে পারে। সেইটা যদি সামহাউ না থাকে, কি বললাম? সেটা যদি সামহাউ না থাকে, অর্থাৎ আমি জাস্ট এই ফসফোলিপিড বাইলেয়ারের মেমব্রেনটা নাই, এখানে জাস্ট জেনেটিক ম্যাটেরিয়ালসটা অর্থাৎ ডিএনএ বা আরএনএটা সরাসরি তোমার ইয়াতে ছড়ানো আছে, এটা কি বলে, তোমার সাইটোপ্লাজমে ছড়ানো আছে, তখন এই জেনেটিক ম্যাটেরিয়ালস এবং তার সংলগ্ন চারপাশের যে সাইটোপ্লাজম আছে সেটাকে একসাথে বলা হবে যে নিউক্লিওয়েড। সেটাকে তখন নিউক্লিয়াস বলা যাবে না। নিউক্লিয়াস তখনই বলা যাবে যখন সেইখানে ডিএনএ বা আরএনএটা ফসফোলিপিড বাইলেয়ারের মেমব্রেন দ্বারা আবৃত করা আছে। কিন্তু যদি ফসফোলিপিড বাইলেয়ারের মেমব্রেন দ্বারা আবৃত করা না থাকে, তখন সেটাকে বলা হবে নিউক্লিয়েট, ঠিক আছে? এবং এই নিউক্লিওয়েড থাকলেও সেটা যদি সাইটোপ্লাজমে থাকে, মেইন কথা হচ্ছে যদি সাইটোপ্লাজম এক্সিস্ট করে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুরা এক্সিস্ট করে, দেন যেমন মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে তোমার ধরো যে গোলগি বডি, দেন হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, তখন এটাকেও একটা কোষ বলা হবে। কিন্তু যদি সেখানে নিউক্লিয়ার এনভেলপটা না থাকে, অর্থাৎ সেখানে যদি ফসফোলিপিড বাইলেয়ারের মেমব্রেনটা না থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আদিকোষী। আর যদি সেখানে নিউক্লিয়ার যে মেমব্রেনটা আমরা যেটা দেখালাম যে ফসফোলিপিড বাইলেয়ারের যে মেমব্রেন, সেটা যদি থাকে, তখন সেটাকে বলা হবে হচ্ছে ভাইয়া প্রকৃত কোষী। দ্যাট মিনস আমরা ভাইরাসের ক্ষেত্রে, ইন কেস অফ ভাইরাস,
খেয়াল করো, তাহলে আমি এই স্লাইডটা একটু আনি, দেখো তোমরা জাস্ট খেয়াল করো, ভাইরাস ও কোষীয়। তাহলে অকোষীয় কি তা বুঝতে গেলে প্রথমে আমাদের কোষ কি তা জানতে হবে। যদি কোনো ফসফোলিপিড বাইলেয়ার মেমব্রেন কিছু জেনেটিক ম্যাটেরিয়ালকে আচ্ছাদিত করে রাখে, তবে তাদের একত্রিত রূপকে কি বলা হয়? নিউক্লিয়াস বলা হয়। এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, এক্ষেত্রে মেমব্রেনটি প্রোটিনের তৈরি হতে পারবে না। অর্থাৎ এই যে খেয়াল করো, এইখানে যে ডিএনএ বা আরএনএটাকে যেই মেমব্রেনটা আবৃত করে রাখছে, সেই মেমব্রেনটা হচ্ছে ভাইয়া, সেই মেমব্রেনটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ারের তৈরি। ভাইরাসের সাথে ডিফারেন্সটা কোন জায়গায়? ভাইরাসে জেনেটিক ম্যাটেরিয়ালস থাকে, ডিএনএ অথবা আরএনএ থাকে, এবং সেই ডিএনএ এবং আরএনএ কখনো কখনো মেমব্রেন দ্বারা আবৃত করা থাকে, কিন্তু সেই যে মেমব্রেনটা ফসফোলিপিড বাইলেয়ারের তৈরি না, সেটা প্রোটিনের তৈরি। সো সেটা যদি প্রোটিনের তৈরি হয়, তখন সেই কমপ্লেক্সটাকে একসাথে নিউক্লিয়াস বলা যাবে না। নিউক্লিয়াস বলার শর্তই হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালস, তার চারপাশে ফসফোলিপিড বাইলেয়ারের মেমব্রেন থাকতে হবে। ইন কেস অফ ভাইরাস, ডিএনএ বা আরএনএ জেনেটিক ম্যাটেরিয়ালস ফসফোলিপিড বাইলেয়ারের মেমব্রেন দ্বারা আবৃত থাকে না, কিন্তু প্রোটিনের লেয়ার দ্বারা আবৃত থাকে। সো এই জন্যে তার সাথে সাথে হচ্ছে শুধুমাত্র এই জেনেটিক ম্যাটেরিয়ালস এবং এই প্রোটিনের একটা লেয়ার থাকে, তার চারপাশে কোনো সাইটোপ্লাজম থাকে না এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না। এবং এই যে সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না থাকার কারণে তখন সেটাকে বলা হচ্ছে অকোষীয়। তখন সেটা কি বলা হয়? অকোষীয়। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, আমরা যেটা বলতেছিলাম যে এই নিউক্লিয়াস বা নিউক্লিয়েট যদি সাইটোপ্লাজম দ্বারা আবৃত থাকে এবং সাইটোপ্লাজম যদি বিভিন্ন অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, তারপরে গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এবং ও সবগুলো যদি একটি মেমব্রেন দ্বারা আবৃত হয়, তখন তাকে কি বলা হয় ভাই? কোষ বলা হয়। তারপরে খেয়াল করো, জেনেটিক ম্যাটেরিয়ালের মেমব্রেন না থাকলেও তাকে কোষ বলা হবে, তবে সেই ক্ষেত্রে সেটা জেনেটিক ম্যাটেরিয়ালের মেমব্রেন নাই মানে সেখানে নিউক্লিয়াসের মেমব্রেন নাই, মানে নিউক্লিয়ার মেমব্রেন নাই। মেন কথা হচ্ছে সেটা হবে তাহলে আদিকোষী একটা, মানে আদিকোষ। ঠিক আছে? যদি সেখানে সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমে মেমব্রেন থাকে, তবেই সেটাকে জাস্ট আমরা কোষ বলতে পারবো। ঠিক আছে? ভাইরাসে শুধুমাত্র জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, তাই এটি কোষ নয়। এতে কোনো সাইটোপ্লাজম বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নেই। মেইন কারণ হচ্ছে এইটা, সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না থাকার কারণে সেটাকে তোমার বলা হবে অকোষীয়। সব থেকে যে ইম্পর্টেন্ট একটা কথা, সেই কথাটা হচ্ছে যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। যে মাইটোকন্ড্রিয়াটা এক্সিস্ট করে না ভাইরাসে। সো এইটার একটা ইম্পর্টেন্স আছে। কেন আমি বলতেছি যে মাইটোকন্ড্রিয়া নাই, সেটাকে ইম্পর্টেন্স দিতেছি, সেটার কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়া যদি ভাইরাসের বডিতে না থাকে, অর্থাৎ ভাইরাস যে কমপ্লেক্সটা, অর্থাৎ একটা জেনেটিক ম্যাটেরিয়ালস ডিএনএ অথবা আরএনএ, তার চারপাশে হচ্ছে একটা প্রোটিনের মেমব্রেন, তার চারপাশে হচ্ছে কি একটা প্রোটিনের মেমব্রেন। সো এই প্রোটিনের মেমব্রেনটা শুধুমাত্র আছে এবং ডিএনএ এবং আরএনএ আছে, এবং এটার মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া এক্সিস্ট করতেছে না। সো যেহেতু এটার মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া এক্সিস্ট করতেছে না, কথাগুলো ভালোভাবে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট। যেহেতু সেখানে ভাই কোনো মাইটোকন্ড্রিয়া এক্সিস্ট করতেছে না, সো একটা ভাইরাস কিন্তু নিজে নিজে কোনো শক্তি উৎপন্ন করতে পারতেছে না। সো এই যে ভাইরাসটা যে নিজে নিজে শক্তি উৎপন্ন করতে পারতেছে না, দ্যাট মিনস ভাইরাসটা শক্তি উৎপন্নের জন্য সে কোনো একটা প্রাণীকোষের সাহায্য নিতে হবে। দ্যাটস ওয়াই ভাইরাসের বৈশিষ্ট্যগুলোর মধ্যে তোমরা এই জিনিসটা পড়বা, যে দেখবা যে ভাইরাস হচ্ছে জীবদেহের বাইরে একেবারে নিষ্ক্রিয়। একটা বালুর কণা যেরকম নিষ্ক্রিয়, ঠিক একটা ভাইরাস জীবদেহের বাইরে সে হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, একেবারে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কারণ কি? কারণ হচ্ছে তার মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া এক্সিস্ট করে না। ক্লিয়ার? তার সাথে সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে এই ভাইরাসটা যখন প্রাণীকোষে আসে, দ্যাট মিনস এই ভাইরাসটা হচ্ছে বাধ্যতামূলক পরজীবী, অর্থাৎ সেটা তার যে জীবন আছে সেটা প্রকাশের জন্য সে একটা প্রাণীকোষের উপর নির্ভরশীল। সে প্রাণীকোষের ভিতরে ঢুকে প্রাণীকোষের মাইটোকন্ড্রিয়া যেই শক্তি উৎপন্ন করে, সে সেটাকে ইউটিলাইজ করে সে কখনো কখনো জীবীয় বৈশিষ্ট্য দেখায়। কিরকম? সে আর একটা নতুন ভাইরাস তৈরি করতে পারে, নতুন জেনেটিক প্রকরণ সৃষ্টি করতে পারে, মানে সে বংশবৃদ্ধি টাইপ কাজ করতেছে। ঠিক আছে? তারপরে সে হচ্ছে জেনেটিক প্রকরণ সৃষ্টি করতেছে। তো এই কাজগুলো সে প্রোটিন তৈরি করতেছে, তার যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিন, নতুন ভাইরাস তৈরি করতে গেলে তো প্রোটিন তৈরি করা লাগবে, তো সে প্রোটিন তৈরি করতেছে। তার যদি নতুন আরেকটা ভাইরাস তৈরি করতে চায়, তাহলে নতুন ভাইরাস মানে নতুন ডিএনএ বা আরএনএ তৈরি করতে হবে, প্লাস নতুন প্রোটিন তৈরি করতে হবে। তো সেই নতুন ডিএনএ বা আরএনএ এবং নতুন এই যে প্রোটিন তৈরি করা, সেগুলো তাকে উৎপন্ন করতে হবে, এবং সেগুলো উৎপন্ন করে। এবং ডিএনএ থেকে ডিএনএ উৎপন্ন করে, তখন সেটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। আবার আরএনএ থেকে আরএনএ রেপ্লিকেট করে উৎপন্ন করে। সো দ্যাট মিনস আমাদের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এটা একটা জীবের মানে মানে একেবারে বেসিক বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যগুলো সে শো করে, বাট এটা শো করতে গেলে তাকে অবশ্যই একটা কিসের সাহায্য নিতে হবে ভাইয়া? অবশ্যই একটা তোমার প্রাণীকোষের সাহায্য নিতে হবে, কজ তার মাইটোকন্ড্রিয়া নাই। দ্যাট ইজ দ্য উইক পয়েন্ট, দ্যাট ইজ দ্য উইকেস্ট পয়েন্ট।
ক্লিয়ার? ভাইরাসের দ্যাট ইজ দ্য উইকেস্ট পয়েন্ট। দ্যাটস ওয়াই ভাইরাস হচ্ছে প্রাণীদের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, বাট প্রাণী কোষের ভিতরে যখন সে ঢুকে তখন সে একটা জীব কোষের মতো সে আচরণ করা শুরু করে। ক্লিয়ার? তো এখানে একটা ভাইরাসের স্ট্রাকচার দেখানো হয়েছে, জাস্ট একটা নর্মাল স্ট্রাকচার আমরা দেখাইছি যে এটা হচ্ছে তোমার জেনেটিক ম্যাটেরিয়ালস আর এটা হচ্ছে তোমার প্রোটিন দ্বারা আবৃত অবস্থায় আছে। ক্লিয়ার? তো এই কথাটা আমি বলতেছিলাম যে এটিপি না থাকায় বা অর্থাৎ ভাইরাস মাইটোকন্ড্রিয়া না থাকায় এরা শরীরবৃত্তীয় যে কার্যক্রম সেই শরীরবৃত্তীয় কার্যক্রমগুলো চালাতে পারে না। ক্লিয়ার? তারপরে যে দেখো স্ট্রাকচার অফ ভাইরাসে তাহলে কি কি থাকবে এটা আমি বলেই ফেলছি যে তাদের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালস, যেগুলোর মধ্যে ডিএনএ থাকতে পারে অথবা আরএনএ থাকতে পারে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা যে আমরা নর্মালি এতদিন পর্যন্ত জেনে আসছি যে ডিএনএ মানেই সেটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড, ডিএনএ মানে হচ্ছে সেটা ডাবল স্ট্যান্ডার্ড, ঠিক আছে? কিন্তু ভাইরাসের ক্ষেত্রে ইন কেস অফ ভাইরাস সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএও থাকতে পারে। আবার আমরা এতদিন জেনে আসছি যে আরএনএ মানে হচ্ছে তোমার ধরো যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড, আরএনএ মানে হচ্ছে তোমার কি যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড, একটা আরএনএ মানে আমরা পড়ে আসছি যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড থাকবে সেটা। বাট ইন কেস অফ ভাইরাস সেখানে ডাবল স্ট্র্যান্ডেড তোমার আরএনএও থাকতে পারে, ঠিক আছে? সো এখানে কোনো এরকম কোনো শর্ত নাই যে ডিএনএ মানে সেটাকে ডাবল স্ট্যান্ডার্ড থাকতে হবে। ডিএনএ মানে হচ্ছে সেখানে ডিঅক্সিরাইবোজ থাকতে হবে, আরএনএ মানে হচ্ছে সেখানে রাইবোজ থাকতে হবে, সেটা হচ্ছে বেসিক কথা। এখন সেটা ডাবল স্ট্যান্ডার্ড হোক সিঙ্গেল স্ট্যান্ডার্ড হোক দ্যাট ডাজন্ট ম্যাটার, মোস্ট অফ দ্য কেস ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড থাকে যেটা আমরা জেনে আসছি। কিন্তু ডিএনএ কে ডাবল স্ট্যান্ডার্ডই হইতে হবে এরকম কোনো কথা কিন্তু কোনো জায়গায় লেখা নাই। ক্লিয়ার? সো এই জিনিসটা মাথায় রাখবা। এই কথাটা যখন স্টুডেন্টদেরকে বলি তখন স্টুডেন্টরা পাগল হয়ে যাবে, ভাই কেমনে পসিবল, সিঙ্গেল স্ট্যান্ডার্ড কেন আর ডিএনএ থাকবে, ডিএনএ তো ডাবল স্ট্যান্ডার্ড না ভাই, এটা এরকম কোনো শর্ত না। ডিএনএ কেন ডিএনএ, কারণ সেখানে ডিঅক্সিরাইবোজ আছে। এখন একটা সিঙ্গেল স্ট্র্যান্ড সেখানে ডিঅক্সিরাইবোজ দ্বারা পলিমার গঠিত হয়েছে, নিউক্লিওটাইড গঠিত হয়েছে, সেটা ডিএনএ, সেটাকে তুমি ডিএনএ বলবা কারণ সেটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডের পলিমার। আর এটাকে তুমি রাইবো নিউক্লিওটাইডের পলিমার, দ্যাটস ওয়াই সেটাকে আরএনএ বলবা। সেটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড নাকি ডাবল স্ট্যান্ডার্ড দ্যাট ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার? তাহলে ভাইরাসের ক্ষেত্রে ফার্স্ট কথা হচ্ছে যে তাদের জেনেটিক ম্যাটেরিয়ালস থাকে, যেটা হচ্ছে লাইফের একেবারে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আমি যদি বলি যে লাইফের একেবারে তোমার মৌলিক জিনিস কি, একেবারে মৌলিক এবং একেবারে ইম্পর্টেন্ট জিনিস কি, সেটা হচ্ছে ভাইয়া কি, সেটা হচ্ছে তোমার জেনেটিক ম্যাটেরিয়ালসটা, ডিএনএ বা আরএনএ। কারণ এইখানে লাইফের যত ইনফরমেশন আছে, তোমার প্রোটিন তৈরি করার জন্য যত ইনফরমেশন লাগবে সব ইনফরমেশন দেখা যায় যে এই ডিএনএ এবং আরএনএর মধ্যে কোডিং সিস্টেমে দেওয়া থাকে। ক্লিয়ার? তার মানে ডিএনএ বা আরএনএ থাকে। তবে এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা, এই জিনিসটা মাথায় রাখা লাগবে এবং এটা মেডিকেল এডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, যে এখানে তোমার যে আমরা জানি যে আমাদের যে প্রাণীকোষ আছে সেই প্রাণীকোষে একই সাথে ডিএনএ এবং আরএনএ অবস্থান করে। অর্থাৎ দেখো আমাদের কিভাবে একই সাথে ডিএনএ এবং আরএনএ এক্সিস্ট করে, তোমাদের যদি ফার্স্ট চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার থাকে তাহলে এই জিনিসটা খুব ইজিলি বোঝার কথা। আমাদের প্রাণীকোষে একটা ধরো একটা ডিএনএ থাকলো, প্রাণীকোষে ধরো একটা ডিএনএ থাকে, প্রাণীকোষে একটা ডিএনএ থাকে। তো এই ডিএনএ থেকে কখনো কখনো ডিএনএ তৈরি হয়, সেটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। আরও দুইটা প্রসেস আমরা পড়ছি, যে প্রসেসগুলোকে বলা হয় ডিএনএ ট্রান্সক্রিপশন এবং ডিএনএ ট্রান্সলেশন। সো আরও দুইটা প্রসেস এরকম আমরা পড়ছি, একটা হচ্ছে ডিএনএ ট্রান্সলেশন। এখন ট্রান্সক্রিপশন মানে কি সেটাকে যদি তোমাকে বলি তাহলে ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ভাই ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন হওয়া, ডিএনএ থেকে কি উৎপন্ন হওয়া, আরএনএ উৎপন্ন হওয়া। সো প্রাণীকোষে দেখা যায় যে এই যে ট্রান্সক্রিপশনের জন্য ডিফারেন্ট টাইপের আরএনএ থাকে, যেমন টিআরএনএ, তারপর হচ্ছে তোমার তারপরে স্মল নিউক্লিয়ার আরএনএ, এমআরএনএ, সেরকম অনেক টাইপের আরএনএ আগে থেকে এক্সিস্ট করে। তো দ্যাটস ওয়াই একটা প্রাণীকোষে যখন আমরা যাই তখন দেখি যে সেই প্রাণীকোষে ডিএনএ এবং আরএনএ একই সাথে এক্সিস্ট করতেছে। কিন্তু একটা ভাইরাসের স্ট্রাকচারে একই সাথে ডিএনএ এবং আরএনএ এক্সিস্ট করবে না। অর্থাৎ একটা ভাইরাসের ক্ষেত্রে ধরো একটা ভাইরাসের স্ট্রাকচারটা তো আমি দেখাইছি যে জেনেটিক ম্যাটেরিয়ালস থাকে আর অনলি একটা প্রোটিনের একটা মেমব্রেন থাকতেছে। ধরো এটা হচ্ছে একটা ভাইরাস, এটা হচ্ছে একটা প্রোটিন লেয়ার, এটার ভিতরে একটা ভাইরাস আছে। দ্যাট মিনস সেইটার ভিতরে অনলি ধরো ডিএনএ আছে, ডিএনএ থাকলে সেখানে কি আছে, ডিএনএ আছে, একই সাথে এক্সিস্ট করতেছে না। জেনেটিক ম্যাটেরিয়ালস ডিএনএ আছে, আরেকটা ভাইরাসে আরএনএ আছে, ধরো আরএনএ আছে, কিন্তু ডিএনএ এবং আরএনএ একই সাথে এক্সিস্ট করতেছে না। কিন্তু এখানে একটা কথা আছে ভাই, এই ভাইরাসটা, এই যে ডিএনএর যে ভাইরাসটা দেখতেছো, সেই ভাইরাসটা যখন সে নতুন ভাইরাস উৎপন্ন করতে যাবে, সে যখন ট্রান্সক্রিপশনে প্রবেশ করবে তখন কিন্তু সে ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন করবে। অর্থাৎ তখন সে আরএনএ উৎপন্ন করবে, কিন্তু নর্মাল অবস্থায়, প্রাথমিক অবস্থায় তুমি যখন জীবদের বাইরে দেখতেছো একটা ভাইরাসকে নিষ্ক্রিয় অবস্থায়, তখন কিন্তু এই ভাইরাসের ভিতরে কোনো আরএনএ থাকবে না, যেটা একটা প্রাণীকোষে গেলে তুমি পাবা। প্রাণীকোষে গিয়ে দেখবা যে সেখানে ট্রান্সফার আরএনএ আগে থেকে বসে আছে।
এমআরএনএ হয়তো বা পরে উৎপন্ন হইতেছে, বা অন্যান্য যে আরএনএ আছে, স্মল নিউক্লিয়ার আরএনএ বা ডিফারেন্ট টাইপের আরও যে বিভিন্ন আরএনএ আছে, সেই আরএনএগুলো আগে থেকেই প্রাণীকোষে এক্সিস্ট করে, অর্থাৎ প্রাণীকোষে সাইমালটেনিয়াসলি ডিএনএ এবং আরএনএ এক্সিস্ট করতেছে, তারপরে সেখানে এমআরএনএ নতুন করে উৎপন্ন হচ্ছে। কিন্তু এইখানে ইন কেস অফ ভাইরাস, ডিএনএ সেখানে ডিএনএ থাকতেছে, আরএনএ সেখানে আরএনএ থাকতেছে। যখন এই ভাইরাসটা যখন প্রাণীকোষে প্রবেশ করে যখন সে নতুন ভাইরাস উৎপন্ন করতে চাইবে, প্রাণীকোষে থাকা অবস্থায় তখন সে ডিএনএ থেকে এমআরএনএ প্রোডাকশন করবে। একটা নিষ্ক্রিয় অবস্থায় একটা ভাইরাসে কখনোই ডিএনএ এবং আরএনএ একই সাথে অবস্থান করবে না। ক্লিয়ার? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, মেডিকেল এডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো এখন আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে একটা ভাইরাস, সেই একটা ভাইরাসের ক্ষেত্রে একটা ভাইরাসের ক্ষেত্রে যে তোমার একটা ভাইরাসের ক্ষেত্রে কেন একটা বাইরের একটা থাকে, এটা কি বলে, কেন একটা বাইরের প্রোটিন লেয়ার থাকাটা জরুরি, সেটা কারণ হচ্ছে আমাদের যেই নর্মাল যে কোষগুলো আছে, ব্যাকটেরিয়াল কোষ বা আমাদের কোষ, নর্মালি কিছু এনজাইম প্রোডাকশন করে, যে সমস্ত এনজাইমের মধ্যে একটা এনজাইম হচ্ছে নিউক্লিয়াস এনজাইম। এবং এই এনজাইমটার কাজেই হইলো যেখানেই সে ডিএনএ বা আরএনএ দেখবে সেটাকে গিয়ে কেটে দেওয়া। অর্থাৎ সে ধরো যে এই নিউক্লিয়াস এনজাইমটা দেখলো যে এদিকে একটা ডিএনএ আছে, এটা সরাসরি গিয়ে এটাকে কাটা দিবে। ঠিক আছে? সো যদি এই তোমার ভাইরাসের যে ডিএনএ আছে, সেই ডিএনএ যদি তোমার কি থাকে, সেই ডিএনএ যদি তোমার নেক্ট অবস্থায় থাকে, মানে এরকমভাবে নগ্ন অবস্থায় থাকে, তখন এই নিউক্লিয়াস এনজাইম সহজেই সেই ভাইরাল ডিএনএ বা আরএনএটাকে অ্যাটাক করে নষ্ট করে দিবে। সো দ্যাটস ওয়াই ভাইরাস কি করে, একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে যাতে সেই নিউক্লিয়াস এনজাইমের সেই আক্রমণ থেকে সে বাঁচতে পারে, অর্থাৎ নিউক্লিয়াস এনজাইম যেন কোনোভাবেই সেটাকে ধ্বংস না করতে পারে। দ্যাটস ওয়াই সেটার বাইরে এরকম একটা প্রোটিনের প্রোটেক্টিভ লেয়ার থাকে। ক্লিয়ার? প্রোটিনের কি লেয়ার থাকে? প্রোটেক্টিভ লেয়ার থাকে। সো এই কথাটা এখানে লেখা আছে যে নিউক্লিয়াস এনজাইম কাটার হিসেবে কাজ করে যদি কোষে কোনো নতুন ডিএনএ বা আরএনএ প্রবেশ করে, নতুন অর্থাৎ কোষে আমার আগে থেকে এই ডিএনএ বা আরএনএটা ছিল না, তো একটা ভাইরাস ঢুকলো, সেখানে যদি সে শুধুমাত্র ডিএনএ এবং আরএনএ প্রবেশ করে, তখন সেই ডিএনএ বা আরএনএটাকে কেটে দেওয়া হচ্ছে তোমার নিউক্লিয়াস এনজাইম। ঠিক আছে? কিন্তু সেই নিউক্লিয়াস এনজাইমটা আর কার্যকর, সে কাজ করতে, নিউক্লিয়াস এনজাইম থেকে বাঁচতে এবং কোনো জীবের কোষে নিজেকে স্থাপন করতে ভাইরাস নিজ দেহে একটি কি করে, প্রোটিনের আবরণ সৃষ্টি করে। এই প্রোটিনের আবরণটাকে বলা হয় হচ্ছে ক্যাপসিড। এই প্রোটিনের আবরণটাকে কি বলা হয়? ক্যাপসিড। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা, প্রোটিন আবরণটাকে কি বলা হয়? ক্যাপসিড। এবং এই ক্যাপসিড কিছু সাব ইউনিট নিয়ে গঠিত, সেই সাব ইউনিটগুলোকে বলা হয় হচ্ছে তোমার ক্যাপসুমিয়ার। সেই সাব ইউনিটগুলোকে বলা হয় ক্যাপসুমিয়ার। দেখো তাহলে এখানে দেখো, এটা হচ্ছে ধরো যে একটা জেনেটিক ম্যাটেরিয়ালস, ধরো এটা ডিএনএ আর এটা হচ্ছে প্রোটিন লেয়ার। কিন্তু প্রোটিন লেয়ারটাকে যদি তুমি একটু ভালোভাবে দেখো, তখন দেখবা যে এই যে প্রোটিন লেয়ারটা এরকম সাব ইউনিট দ্বারা গঠিত, অনেকগুলো এরকম সাব ইউনিট দ্বারা গঠিত। সো সেই সাব ইউনিটগুলোকে বলা হয় হচ্ছে তোমার ক্যাপসুমিয়ার। আর এই পুরা সাব ইউনিটটাকে একসাথে বলা হয় হচ্ছে তোমার ক্যাপসিড। পুরা সাব ইউনিটটাকে একসাথে কি বলা হয়? ক্যাপসিড। ঠিক আছে? এখন খেয়াল করো, যেহেতু এটি প্রোটিন লেয়ার দ্বারা আবৃত, ফসফোলিপিড দ্বারা নয়, তাই এটি নিউক্লিয়াস নয়, যে কথা আমি আগে বলে আসছি। এখন যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই যে এই দুইটা টার্ম, একটা হচ্ছে ভিরিয়ন আর একটা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। ভিরিয়ন এবং নিউক্লিও ক্যাপসিড আমি তোমাদেরকে বলি। ধরো এটা হচ্ছে একটা জেনেটিক ম্যাটেরিয়ালস, এটা একটা প্রোটিন লেয়ার দ্বারা কাভার্ড আছে। এখন এটা একটা ভাইরাস, তার মানে এটা কি একটা ভাইরাস? এটা একটা ভাইরাস। এখন একটা ভাইরাস হইলেই যে সে মানুষকে আক্রমণ করতে পারবে বা প্রাণীর দেহকে আক্রমণ করতে পারবে এমন না। অর্থাৎ ভাইরাস ইচ্ছা করলেই প্রাণী দেহকে আক্রমণ করতে পারে না। ঠিক আছে? কিছু কিছু ভাইরাস আছে যে এরা কোনো জীবনেও কাউকে অ্যাটাক করতে পারবে না। ঠিক আছে? সো ভাইরাসকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারতেছি। একটা হচ্ছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস, যারা সংক্রমণ করতে পারে বা সংক্রমিত হয়। আর একটা হচ্ছে তোমার সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাস, যারা কোষকে সংক্রমণ করতে পারে না বা অ্যাটাক করতে পারে না। সো সংক্রমণ ক্ষমতাহীন যে ভাইরাস কণা, সেটাকে বলা হবে নিউক্লিও ক্যাপসিড। অর্থাৎ এটা ওয়ান টাইপ অফ ভাইরাস, কিন্তু এটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে, যে যখন আমাকে বলবে ভাইরাস, তখন আমার মাথায় আসবে যে এটা প্রাণী দেহকে আক্রমণ করতেও পারে আবার নাও করতে পারে। কিন্তু যখন আমাকে বলবে যে নিউক্লিও ক্যাপসিড, তখন আমি সরাসরি আমাকে বুঝে নিতে হবে যে নিউক্লিও ক্যাপসিড মানে হচ্ছে যে এটা একটা ভাইরাস, কিন্তু এটা হচ্ছে সংক্রমণ ক্ষমতাহীন। আর যদি বলে আমাকে ভিরিয়ন, তখন বলবো যে সেটা হচ্ছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন একটা ভাইরাস। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড ও একই ঘিরে অবস্থিত, নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ বা আরএনএ, কারণ তোমরা জানো ডিএনএ এর পুনরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ এর পুনরূপ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। সো নিউক্লিক অ্যাসিড ও একই ঘিরে অবস্থিত ক্যাপসিড সমন্বয়ে গঠিত এক একটি, এই যে ইম্পর্টেন্ট জায়গাটা, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস কণাকে ভিরিয়ন বলা হয়। তাহলে একটা হচ্ছে ভিরিয়ন আর একটা হচ্ছে নিউক্লিও ক্যাপসিড।
আরো কয়েকটা টার্ম আমরা পড়বো, যেমন ভিরয়েডস, সিউডোভিরিয়ন, প্রিয়ন্স, সবগুলা নিয়ে আমরা সামনের লেকচারগুলোতে আলোচনা করব। বাট সেটার জন্য আরো কিছু বেসিক আমাদের দাঁড় করাইতে হবে, সেই জন্য জাস্ট এই দুইটা সংজ্ঞায় আমরা আপাতত জানবো। ক্লিয়ার? তাহলে এখন আমি যেটা বলতেছিলাম যে একটা ভাইরাস যে কোনো, ধরো একটা ভিরিয়ন আমাকে দিল, এখন সেই ভিরিয়ন আবার যাকে ইচ্ছা তাকে আক্রমণ করতে পারবে না, বা প্রাণীদের যে কোনো অর্গানকে সে আক্রমণ করতে পারবে না। প্রাণীদের যে কোনো অর্গানকে সে কি করতে পারবে না? আক্রমণ করতে পারবে না। একটা ভাইরাসের আক্রমণ হচ্ছে সুনির্দিষ্ট বা স্পেসিফিক। সুনির্দিষ্ট বা স্পেসিফিক অর্থাৎ এই যে ভাইরাস, এই ভাইরাসটা দেখো, এই যে প্রোটিন লেয়ার আছে, সেই প্রোটিন লেয়ারের বাইরে বিভিন্ন রিসেপ্টর আছে, মানে ধরো বিভিন্ন অ্যান্টিজেন আছে, এগুলোকে বলা হচ্ছে ধরো যে সারফেস অ্যান্টিজেন। সো এই যে ক্যাপসিডের মধ্যে এই স্পেশাল কিছু প্রোটিন আছে, এইগুলা যদি প্রাণীদেহের কোনো রিসেপ্টরের সাথে ফিট হইতে পারে, তখনই সে সেটাকে অ্যাটাক করবে। অর্থাৎ ঠান্ডা লাগার ভাইরাস, আমাদের যে ঠান্ডা লাগার ভাইরাস, সেই ঠান্ডা লাগার ভাইরাস দেখা যায় আমাদের শ্বাসতন্ত্রকে আক্রমণ করে, অর্থাৎ আমাদের ট্রাকিয়াকে, ধরো যে আমাদের শ্বাসনালীকে আক্রমণ করে, আমাদের ট্রাকিয়াকে আক্রমণ করতেছে। এখন ঠান্ডা লাগার ভাইরাস কেন আমাদের ট্রাকিয়াকে আক্রমণ করতেছে বা কেন আমাদের ফুসফুসকে আক্রমণ করতেছে? কারণ হচ্ছে এই ট্রাকিয়াতে বা ফুসফুসে ওই ভাইরাসটাকে অ্যাকসেপ্ট করার জন্য রিসেপ্টর আছে, সেরকম টাইপের রিসেপ্টর আছে। ধরো এরকম টাইপের রিসেপ্টর আছে, কিছু রিসেপ্টর আছে, এরকম টাইপের একটা রিসেপ্টর আছে। সো এই রিসেপ্টরটার মধ্যে একটা ভাইরাস, যে ভাইরাসটা হচ্ছে এরকম, এই ভাইরাসটার মধ্যে সারফেস একটা অ্যান্টিজেন আছে, ধরো তোমার সারফেস অ্যান্টিজেনটা হচ্ছে ঠিক এরকম। সো এই শেপটার মধ্যে দেখা যাবে যে এই শেপটা ফিট হইতে পারবে, অর্থাৎ এই শেপটা এখন এটার মধ্যে ফিট হইতে পারবে। ধরো এটা এইভাবে গেল, এটা এইভাবে গেল, দেন এটা এইভাবে গেল, দেন এটা এইভাবে গেল। তো এই রিসেপ্টরটার মধ্যে এই জায়গাটা ফিট হইতে পারবে। সো এই রিসেপ্টরটা যেই সমস্ত জায়গা থাকবে, সেই সমস্ত জায়গায় এই ভাইরাসটা অ্যাটাক করতে পারবে। কিন্তু এই শ্বাসনালীতে তোমার এই ভাইরাসটা, যে রিসেপ্টর, ধরো যে ভাইরাসটা হচ্ছে এরকম, রিসেপ্টরটা হচ্ছে এরকম, এখন এইটার মধ্যে তো একটা গোল জিনিস ফিট হইতে পারবে, এইটার মধ্যে তো একটা ট্রায়াঙ্গেল শেপের কিছু ফিট হইতে পারবে না। সো তখন দেখা যাবে যে এই ভাইরাসটা ইচ্ছা করলেই এই শ্বাসনালীকে আক্রমণ করতে পারবে না। দ্যাট মিনস একটা ভাইরাসের আক্রমণ হচ্ছে সুনির্দিষ্ট বা স্পেসিফিক, এবং এটা কিন্তু তোমাদের সিকিউতে আসবে। সো সিকিউতে আসবে যে ভাইরাসের তোমার আক্রমণ বা সংক্রমণটা হচ্ছে সুনির্দিষ্ট, বা ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট, ব্যাখ্যা করো। তাহলে কি বলবা? যে ভাইরাসের যে সারফেস যেই অ্যান্টিজেন আছে, সেই সারফেস অ্যান্টিজেনের সাথে যদি মানবদেহের বা প্রাণীদেহের কোনো অঙ্গের বা প্রাণীদেহের কোনো রিসেপ্টরের সাথে তোমার রিসিপ্রকাল থাকে বা মিলে যায় বা ফিট হইতে পারে, এরকম হয়, তখনই সেই ভাইরাসটা সেই নির্দিষ্ট অর্গানকে, অঙ্গকে বা সেই নির্দিষ্ট প্রাণীটাকে সে অ্যাটাক করে। ক্লিয়ার? যেমন এই যে যেটা বলতেছিলাম যে ঠান্ডা লাগার ভাইরাস কেন তোমার শুধুমাত্র শ্বাসনালীকে আক্রমণ করে? কারণ সেই ঠান্ডা নালীর ভাইরাস, মানে ঠান্ডা লাগার ভাইরাসকে ধরার জন্য এরকম রিসেপ্টর, ঠান্ডা লাগার ভাইরাসের সারফেস অ্যান্টিজেনে ফিট হইতে পারে এরকম রিসেপ্টর শ্বাসনালীতে এক্সিস্ট করে। এরকম রিসেপ্টর ত্বকের মধ্যে এক্সিস্ট করে না বলে চিকেন পক্স ভাইরাস অ্যাকচুয়ালি এই শ্বাসনালী ঠান্ডা লাগার ভাইরাস ত্বককে আক্রমণ করতে পারে না। কিন্তু চিকেন পক্স যখন মানুষকে অ্যাটাক করবে, তখন সে সেটা ত্বকে অ্যাটাক করবে, পুরা স্কিনে অ্যাটাক করবে। কারণ কি? কারণ স্কিনে ওই চিকেন পক্সের রিসেপ্টর এক্সিস্ট করে। চিকেন পক্স ভাইরাসকে ধরার জন্য, অ্যান্টিজেনকে ধরার জন্য সেরকম রিসেপ্টর এক্সিস্ট করে। That means attachment is happened when specific proteins on the viral capsid or viral envelope bind to specific proteins called receptor proteins on the cell membrane of the target cell. অর্থাৎ যেই সেলটাকে সে অ্যাটাক করবে, সেই সেলে যখন ওই ভাইরাসটার যেই অ্যান্টিজেনিক যে প্রোটিনগুলো আছে, অর্থাৎ প্রোটিনের যে নির্দিষ্ট পোরশন আছে, সেই নির্দিষ্ট পোরশনগুলো যখন সেইটার মধ্যে ফিট হইতে পারবে, তখনই সেটা আলটিমেটলি সেখানে অ্যাটাচমেন্টটা ঘটবে। অর্থাৎ ভাইরাসেস ক্যান অনলি ইনফেক্ট সেলস দ্যাট ডিসপ্লে দেয়ার স্পেসিফিক রিসেপ্টর। স্পেসিফিক রিসেপ্টর যদি সেখানে শো না করে, তাহলে সেখানে সেই অ্যাটাচমেন্টটা ঘটবে না, অর্থাৎ ভাইরাস সেখানে অ্যাটাক করতে পারবে না। ক্লিয়ার? সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে ভাইরাসের যে আকৃতি, সেই ভাইরাসের আকৃতি বিভিন্ন ক্যাপসিডের উপর নির্ভর করে। কিরকম? যে ধরো একটা জেনেটিক ম্যাটেরিয়ালস আছে, এখন এই জেনেটিক ম্যাটেরিয়ালসটার বাইরে যদি একটা ক্যাপসিড থাকে এরকম ট্রায়াঙ্গেল শেপড, তখন তুমি বাহির থেকে যখন দেখবা, তখন তোমার কাছে কিন্তু এই ট্রায়াঙ্গেল শেপটা এপিয়ার করবে। সো তোমার কাছে মনে হবে যে ভাইরাসটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপড ভাইরাস। আবার ভাইরাসটা ধরো যে এটা হচ্ছে ভাইরাস, এবং তার চারপাশে যে ক্যাপসিড আছে, সেই ক্যাপসিডটা হচ্ছে ধরো যে এরকম দণ্ডের মতো সজ্জিত, এটা হচ্ছে আরএনএ আর এটা দণ্ডের মতো সজ্জিত। তো তখন সেটাকে বলা হবে হচ্ছে তোমার দণ্ডাকার ভাইরাস। সো দ্যাট মিনস ভাইরাসের যে আকৃতি, সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার ক্যাপসিডের উপর, অর্থাৎ ক্যাপসিডের উপর ভাইরাসের আকার নির্ভর করে।
এখন ভাইরাসের আরেকটা প্রকারভেদ আমাদেরকে পড়াইতে হবে। আকৃতির উপর ভিত্তি করে ভাইরাসের অনেক আমরা প্রকারভেদ পড়বো, একটু পরে আমরা নেমোনিক্সও দিব কিভাবে আমরা মনে রাখবো। তার সাথে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে পড়ায় নিতে চাই, সেটা হচ্ছে ক্লিনিক্যালি সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার এনভেলপড ভাইরাস আর একটা হচ্ছে নন এনভেলপড ভাইরাস। এনভেলপড ভাইরাস আর একটা হচ্ছে নন এনভেলপড ভাইরাস। এনভেলপড ভাইরাস মানে হচ্ছে তোমার আবরণযুক্ত ভাইরাস, আর নন এনভেলপড ভাইরাস মানে হচ্ছে আবরণহীন ভাইরাস। এটা আবার কি? অর্থাৎ ধরো এটা হচ্ছে একটা জেনেটিক ম্যাটেরিয়ালস, এটার চারপাশে একটা প্রোটিনের লেয়ার আছে যেটাকে বলা হয়, বা প্রোটিনের একটা এনভেলপ আছে যেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। এখন সামটাইমস কিছু ভাইরাসের ক্ষেত্রে দেখা গেল যে এই যে ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালস, তার বাইরে একটা প্রোটিনের লেয়ার, তার বাইরে এক্সট্রা আরেকটা লেয়ার আছে, which is made up of phospholipid bilayer. So phospholipid bilayer, তার মানে কি বললাম, একটা ভাইরাস আছে, খেয়াল করো যে একটা ভাইরাসের ক্যাপসিডের বাইরে আর একটা এক্সট্রা আবরণ আছে, এবং সেই এক্সট্রা আবরণটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ারের। কেন সেই এক্সট্রা আবরণটা ফসফোলিপিড বাইলেয়ারের সেটা আমি বুঝাবো যখন আমরা লাইটিক সাইকেল পড়বো। ইন কেস অফ লাইটিক সাইকেলে একটা কিছু ভাইরাস কি করে আমাদের সেলটাকে অ্যাটাক করে। ধরো এটা হচ্ছে একটা সেল, এবং এই সেলের যে বাইরের যে মেমব্রেন, সেটা তোমরা জানো যে ফ্লুইড মোজাইক মডেলে তোমরা পড়ছো যে কোনো সেল, এটা সেলের বাইরের যে মেমব্রেন, সেই সেলের বাইরের মেমব্রেন হচ্ছে তোমার ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। সামটাইমস কিছু ভাইরাস সেটাকে অ্যাটাক করে, এবং এই ভাইরাসটা কি করে, এই কোষের কিছুটা ফসফোলিপিড পোর্শন নিয়ে সে বের হয়ে চলে আসে। অর্থাৎ এই ভাইরাসটার চারপাশে আর একটা কোষ থেকে চুরি করে আনা আর একটা ফসফোলিপিড বাইলেয়ার তোমার মেমব্রেন থাকে। তো দেখা যায় যে এখানে জেনেটিক ম্যাটেরিয়ালস, তার চারপাশে হচ্ছে প্রোটিন লেয়ার, তার চারপাশে হচ্ছে ফসফোলিপিডের আরেকটা এক্সট্রা লেয়ার থাকে। সো ফসফোলিপিডের আরেকটা যখন এক্সট্রা লেয়ার থাকবে তখন সেটাকে বলা হয় হচ্ছে তোমার এনভেলপড ভাইরাস বা বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। আর যদি ফসফোলিপিড বাইলেয়ারের কোনো মেমব্রেন না থাকে তখন সেটাকে বলা হবে নন এনভেলপড ভাইরাস বা বহিস্থ আবরণহীন ভাইরাস। ক্লিয়ার? বহিস্থ আবরণহীন ভাইরাস। ক্লিয়ার? তো এখন একটা জিনিস খেয়াল করো, এখন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যেসব ভাইরাসের ফসফোলিপিড বাইলেয়ার থাকে তাদের বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস বলে, আর যাদের ক্ষেত্রে থাকে না তাদেরকে বহিস্থ আবরণহীন ভাইরাস বলে। ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট আবরণহীন ভাইরাস আবরণী যুক্ত ভাইরাস হতে শক্তিশালী। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, একেবারে স্টার্টে রাখো। এবং এই যে লাইনটা যেটা আমি নিলাম সেটা হচ্ছে আমরা MBBS 4th ইয়ারের একটা বই থেকে আমি নিছি এই লাইনটা। কারণ কি? কারণ এখন হচ্ছে করোনার সময় চলতেছে, তোমাদের করোনা ভাইরাস সম্পর্কে ডিটেলস জানাটা উচিত বা দরকার। দ্যাটস ওয়াই আমি MBBS এর তোমার মাইক্রোবায়োলজি থেকে সেই জিনিসগুলো নিছি, এবং তোমাদের এখানে আমি যা পড়াইতেছি সবগুলোর মোস্ট অফ দ্য পোর্শন 90% হচ্ছে তোমাদের MBBS 4th ইয়ারের মাইক্রোবায়োলজি বই থেকে পড়ানো, লেন্স মাইক্রোবায়োলজি থেকে পড়ানো। ক্লিয়ার? সেখান থেকে আনা, জাস্ট তোমাদের বইয়ের সাথে মিল রেখে তারপরে কোন জিনিসটা কোন সিকোয়েন্স আসবে সেভাবে সাজানো হয়েছে। বাট এই পুরা পড়াটা তোমরা MBBS 4th ইয়ারের পড়া পড়তেছো। ক্লিয়ার? তো এখন যেটা বলবো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো, তোমরা বুঝবা তারপরে এই জিনিসটা। আবরণহীন ভাইরাস আবরণী যুক্ত ভাইরাস হতে শক্তিশালী। কেন আবরণহীন ভাইরাস আবরণী যুক্ত ভাইরাস থেকে শক্তিশালী? সেটার কারণ হচ্ছে যে ভাইরাসগুলোর আবরণ আছে, অর্থাৎ ধরো এটা হচ্ছে একটা ভাইরাস, এই ভাইরাসটার একটা বহিস্থ একটা আবরণ আছে যেটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা তৈরি। সো ফসফোলিপিড বাইলেয়ার সমৃদ্ধ যে সমস্ত ভাইরাস আছে সেই সমস্ত ভাইরাসকে সেই সমস্ত ভাইরাস আবার এই ফসফোলিপিড লেয়ার ছাড়া বাঁচবে না, এরা বাঁচবে না বিধায় আর একটা এক্সট্রা লেয়ার আনছে, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। এখন এই লিপিড যে লেয়ার আছে, তোমরা জানো যে একটা আমরা এই লিপিড লেয়ারটাকে ইচ্ছা করলে আমরা ক্ষার বা ডিটারজেন্ট জাতীয় পদার্থ দিয়ে আমরা ধ্বংস করে ফেলতে পারি। কি করতে পারি? লিপিড সমৃদ্ধ আবরণকে খুব সহজে আমরা ক্ষার বা ডিটারজেন্ট জাতীয় পদার্থ দিয়ে ধ্বংস করে ফেলা যায়, যার ফলে পুরা ভাইরাসটি মারা যায়। এই জিনিসটা কেন? তোমরা যখন ক্লাস 9-10-এ পড়তেছিলা তখন দেখতেছিলা না সাবানের কাপড় পরিষ্কার করার কৌশলের মধ্যে যে তোমার সাবানের মধ্যে তোমার দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে তোমার হাইড্রোফিলিক পোর্শন, চার্জ যে পোর্শনটা থাকে, একটা হচ্ছে হাইড্রোফিলিক পোর্শন, আর একটা হচ্ছে কি তোমার লিপোফিলিক পোর্শন। অর্থাৎ ল্যাসটা যেটা থাকে সেটা হচ্ছে লিপোফিলিক পোর্শন, অর্থাৎ যেটা লিপিডকে তোমার অ্যাটাক করে, এই পোর্শনটা। এই ল্যাচটা কি করে? লিপিডকে অ্যাটাক করে সেই লিপিডটাকে ভাঙিয়ে দেয়। তোমাদের মনে আছে কিনা কাপড় পরিষ্কার করার কৌশলের মধ্যে যে এটা হচ্ছে ধরো একটা তোমার চর্বির কণা, চর্বি মানেই তো লিপিড, তাই না? সো এই চর্বির কণাটাকে তোমার এরকম ভাবে অ্যাটাক করে, এরকম ভাবে
অ্যাটাক করে, এরকমভাবে অ্যাটাক করে। তারপর কি হয়, এই চর্বির কণাটা এখন কি হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। তখন যখন পানি দাও তখন সেটা হচ্ছে তোমার ভেঙে, এই চর্বির কণাটা ভেঙে যায় এবং কাপড়টা মোটামুটি ওই চর্বির কণাটা থেকে পরিষ্কার হয়ে যায়। তো আমরা তখন যেটা বুঝছি সেটা হচ্ছে এই যে সাবানের যে দুইটা পোর্শন থাকে, যে লিপোফিলিক যে পোর্শন থাকে বা হাইড্রোফোবিক যে পোর্শন থাকে, সেই পোর্শনটা লিপিডে দ্রবীভূত হয় এবং সেই লিপিডটাকে ভেঙে দেয়। সো আমরা সেই থিওরিটাই এখানে অ্যাপ্লাই করতে পারি যে এই যে কেননা লিপিড সমৃদ্ধ আবরণটিকে খুব সহজে ক্ষার বা ডিটারজেন্ট জাতীয় পদার্থ দিয়ে ধ্বংস করে ফেলা যায়। সো একটা ভাইরাস, সেই ভাইরাসটাকে যদি আমি লিপিড সমৃদ্ধ তোমার ডিটারজেন্ট বা ক্ষার জাতীয় পদার্থ বা সাবান দিয়ে যদি আমি সেই ভাইরাসটা উপর সাবান ছেড়ে দিই, তখন সেই ভাইরাসটা যে বাইরের যে লেয়ার আছে সেই লেয়ার কিন্তু অবভিয়াসলি সেটা ডেস্ট্রয়েড হয়ে যাবে, ভেঙে যাবে। অ্যান্ড দ্যাটস ওয়াই তুমি দেখবা যে করোনা ভাইরাসের যেই তোমার ইয়াগুলো আছে, করোনা ভাইরাস হচ্ছে একটা এনভেলপড ভাইরাস। কেননা করোনা ভাইরাসের থেকে আমাদেরকে সতর্কতার জন্য কি বলা হয়, যে বারবার সাবান দিয়ে হাত ধুইতে হবে। সো বারবার যদি তুমি সাবান দিয়ে হাত দাও তখন দেখা যাবে যে সেই করোনা ভাইরাসটা, তোমার হাতে যে করোনা ভাইরাসটা আছে সেটা মারা যাবে। কেন? কারণ করোনা ভাইরাস যেটা আছে সেটা হচ্ছে একটা এনভেলপড ভাইরাস, এবং সেটা এনভেলপড ভাইরাস থাকার কারণে সেই করোনা ভাইরাস আলটিমেটলি কি হবে না, তোমার এনভেলপ থাকার কারণে এটার একটা ফসফোলিপিড বাইলেয়ার আছে। সো ফসফোলিপিড বাইলেয়ার থাকার কারণে সেটাকে তুমি ইচ্ছা করলে সাবান বা ডিটারজেন্টে হাত ধুলে সেটা হচ্ছে ধ্বংস হয়ে যাবে। বুঝা গেছে ব্যাপারটা? কিন্তু তুমি আজকে হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে যাও, হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে যাও, সেই হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাসের ক্ষেত্রে তুমি সেটাকে সাবান দিয়ে ধ্বংস করতে পারবে না, তুমি হাত ধুলেই সেটা ধ্বংস হয়ে যাবে না। সেটা হয়তো বা সেখান থেকে পানির স্রোতের কারণে চলে যেতে পারে, কিন্তু সেটা কিন্তু তোমার কি দিয়ে ধ্বংস হবে না, তোমার হচ্ছে সাবান দিয়ে তুমি ধ্বংস করতে পারবে না। কজ হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাস হচ্ছে তোমার নন এনভেলপড ভাইরাস, অর্থাৎ বহিস্থ আবরণহীন ভাইরাস। কিন্তু তোমার হেপাটাইটিস এ ভাইরাস হচ্ছে আবার কি, আবরণ যুক্ত ভাইরাস। এখন এটা দিয়ে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা মনে রাখবো, আরো একটা ইম্পর্টেন্ট জিনিস। তো দেখো এখানে ভাইরাসটা মারা গেল, এই জিনিসটা বুঝাইছে যে ভাইরাস ইনক্লুডিং লিপিড, তারপর ডিটারজেন্ট, ডেড ভাইরাস। ক্লিয়ার? আবরণী যুক্ত ভাইরাস সমূহ আবার তাপ, উদ্বিগ্ন রশ্মি, ক্ষার ইত্যাদি দ্বারা কি হয়, প্রভাবিত হয়। তো ইনিশিয়ালি স্টুডেন্টরা মনে করে যে যেই সমস্ত ভাইরাসের এক্সট্রা একটা লেয়ার আছে সেই সমস্ত ভাইরাস তোমার মোটামুটি যে এরাই বেশি শক্তিশালী, না, যাদের একটা এক্সট্রা লেয়ার আছে সেটাই তাদের দুর্বলতা। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তো ভাইরাস যেভাবে ছড়ায় সেটা হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্ট, রেসপিরেটরি ড্রপলেটস, ফিকাল ওরাল রোড, আর একটা হচ্ছে ডিরেক্ট টাচ, যেটা এখানে লেখা হয় না, ডিরেক্ট কন্ট্যাক্ট, ডিরেক্ট টাচ। এখন ফিকাল ওরাল রুটটা কি, আমি এই জিনিসটাকে বুঝাই, তারপরে এখান থেকে আমরা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স বের করে নিয়ে আসবো, যেটা আমরা ল্যান্স মাইক্রোবায়োলজি থেকে পড়তেছি, অর্থাৎ এমবিবিএস 4th ইয়ার থেকে আমরা পড়তেছি। তবে সেটা তোমাদের বইয়ের ক্ষেত্রেও কাজে দিবে, তোমাদের বেসিক অর্জনের ক্ষেত্রে কাজে দিবে। ফিকাল ওরাল রুটে ভাইরাস ছড়ায়। এই ফিকাল ওরাল রুটটা কি? ফিকাল মানে হচ্ছে তোমার মলমূত্র, আর ওরাল মানে হচ্ছে মুখ, অর্থাৎ মলমূত্র থেকে যদি সামহাও ভাইরাসটা আমাদের মুখ পর্যন্ত আসে তখন সেই রুটটাকে বলা হয় ফিকাল ওরাল রুট। এবং সেই রুটটা হচ্ছে, ধরো কোনো একটা পুকুরে একজন ব্যক্তি, ধরো এটা হচ্ছে একটা পন্ড, এই পন্ডের মধ্যে কোনো একজন ব্যক্তি গিয়ে কি করলো, সেখানে ধরো যে সে মলমূত্র ত্যাগ করলো, তখন সেই মলমূত্র যখন ত্যাগ করলো তখন সেই মলমূত্রের সাথে ধরো যে কিছু ভাইরাস বেরোলো, এবং সেই ভাইরাসটা কি করলো, ধরো সেই ভাইরাসটা আলটিমেটলি এই পানির মাধ্যমে ছড়াইলো, পানির মাধ্যমে এই পুরা পুকুরের মধ্যে ছড়াইলো। সেই পুকুর থেকে ধরো সামহাও কোনো একজন মানুষ সেই পুকুর থেকে ধরো যে সেইখান থেকে পানি খেলো। তো সেইখান থেকে যখন তারা পানি খাইলো তখন যেটা হইলো সেটা হচ্ছে মুখের মাধ্যমে সেইখান থেকে তোমার এই ভাইরাসটা আলটিমেটলি সেটা হচ্ছে তোমার মুখের মাধ্যমে বডিতে প্রবেশ করলো। তার মানে এখানে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে তোমার আলটিমেটলি একটা ভাইরাস যেটা তোমার কিসের মাধ্যমে আসছিল, মলমূত্রের মধ্যে আসছিল, অর্থাৎ ফিকাল রুটে আসছিল, সেটা গিয়ে অরাল রুটে প্রবেশ করলো, অর্থাৎ আরেকজন মানুষের মুখের মধ্য দিয়ে সেটা হচ্ছে ভিতরে প্রবেশ করলো। ক্লিয়ার? এখন এই যে সমস্ত ভাইরাস ফিকাল অরাল রুটে ছড়ায়, অর্থাৎ এইখানে পানির মাধ্যমে ছড়াইতেছে, সেই সমস্ত ভাইরাস কিন্তু আবরণযুক্ত ভাইরাস হইতে পারবে না। কেন? কারণ আমরা জানি যে লিপিড হচ্ছে পানি বিকর্ষী। লিপিড মানে কি? চর্বি জাতীয় পদার্থ। তো চর্বি জাতীয় পদার্থ কিন্তু তোমার পানিতে কি হইতে পারে না, পানিতে তোমার টিকতে পারে না, পানির সাথে মিশে না। মেইন কথা হচ্ছে চর্বি কি হয় না ভাই, পানির সাথে মিশে না। সো কোনো ভাইরাসের যদি তোমার চারপাশে একটা ফসফোলিপিডের লেয়ার থাকে, তখন সেই ফসফোলিপিডের লেয়ার নিয়ে সে পানিতে গিয়ে টিকতে পারবে না, কজ হচ্ছে সেটা হচ্ছে পানি বিকর্ষী। ঠিক আছে? পানি বিকর্ষী। দ্যাট মিনস পানির মাধ্যমে যদি কোনো একটা ভাইরাসকে ছড়াইতে হয়
ফিকাল অরাল রুটে যদি কোনো একটা ভাইরাসকে ছড়াইতে হয় তাহলে সেই ভাইরাসটাকে অবশ্যই বহিস্থ আবরণহীন ভাইরাস হইতে হবে, যাতে সেইখানে ফসফোলিপিড বাইলেয়ার না থাকে এবং সেটা পানিকে বিকর্ষণ না করে। দ্যাট মিনস আমরা এই একটা নর্মাল একটা বেসিক কনসেপ্ট আমরা এখানে দাঁড় করায় ফেলতে পারি যে ফিকাল অরাল রুটে যে সমস্ত ভাইরাস ছড়ায় সেই সমস্ত ভাইরাস হচ্ছে বহিস্থ আবরণহীন ভাইরাস। আর যে সমস্ত ভাইরাস তোমার বাকি যেই আছে, যেমন ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়, সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়, রেসপিরেটরি ড্রপলেটসের মাধ্যমে ছড়ায়, সেই সমস্ত ভাইরাস হচ্ছে তোমার বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। কারণ তারা ফিকাল অরাল রুটে বা পানির মাধ্যমে তারা ছড়াইতে পারবে না, তারা হয়তো বা ডিরেক্ট কন্ট্যাক্টে ছড়াবে, সেক্সুয়াল কন্ট্যাক্টে ছড়াবে, নয়তো বা রেসপিরেটরি ড্রপলেটসের মাধ্যমে ছড়াবে। তাহলে এখান থেকে খুব সিম্পল একটা কোশ্চেন তোমাকে এখন আমি করি যে ভাইয়া এইচআইভি ভাইরাস, সেই ভাইরাসটা কি বহিস্থ আবরণযুক্ত ভাইরাস নাকি বহিস্থ আবরণহীন ভাইরাস, সেটা তুমি বলো। তখন তোমার আগে এই জিনিসটা জানতে হবে, ভাই এইচআইভি ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়। এইচআইভি ভাইরাস ছড়ানোর প্রথম এবং প্রধান যে উপায় সেটা হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্ট। এইচআইভি ভাইরাস যেহেতু সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়, এইচআইভি ভাইরাস যেহেতু পানির মাধ্যমে ছড়ায় না, তার মানে কি এইচআইভি ভাইরাসের বাহিরের দিকে একটা ফসফোলিপিড বাইলেয়ার আছে। কারণ ফসফোলিপিড বাইলেয়ার আছে বলেই সেটা পানির মাধ্যমে ছড়ায় না, কারণ সেটা পানি বিকর্ষী। যদি এখানে ফসফোলিপিড বাইলেয়ার যেটা আছে সেটা হচ্ছে পানিকে বিকর্ষণ করে বিধায় সেটা পানির মাধ্যমে ছড়ায় না, অর্থাৎ সেটা বাকি মাধ্যমগুলোতে ছড়ায়, সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়। এখন তোমাকে যদি কোশ্চেন করি তাহলে ভাইয়া হেপাটাইটিস বি ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়, তখন তুমি হেপাটাইটিস বি ভাইরাস অ্যাকচুয়ালি কি বহিস্থ আবরণযুক্ত ভাইরাস নাকি বহিস্থ আবরণহীন ভাইরাস, তখন তুমি বলবা যে ভাই সেটা হচ্ছে বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। কেন ভাই সেটা বহিস্থ আবরণযুক্ত ভাইরাস? কজ হচ্ছে হেপাটাইটিস বি কিন্তু সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমেই ছড়ায়, এবং সেটা তুমি এটা দেখবা যে সেটা কিসের মাধ্যমে ছড়াচ্ছে, তখন দেখবা যে সেটা সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়াচ্ছে। তো সেটা যেহেতু সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়াচ্ছে, সেটা যেহেতু পানির মাধ্যমে ছড়াচ্ছে না, সেহেতু সেটা হচ্ছে তোমার বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। কিন্তু এই জায়গায় মাথায় রাখবা, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এর হেপাটাইটিস সি ভাইরাসের তোমার মানে মেইন ট্রান্সমিশনের ওয়ে হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্ট বা ডিরেক্ট কন্ট্যাক্ট। হেপাটাইটিস এ ভাইরাস কিন্তু পানির মাধ্যমে ইচ্ছা করলে ছড়াইতে পারে। কারণ হেপাটাইটিস এ ভাইরাসের বাহিরের দিকে ক্যাপসিডের বাইরে আরেকটা ফসফোলিপিড বাইলেয়ারের কোনো মেমব্রেন থাকে না। ক্লিয়ার? সো এই বেসিকটা ক্লিয়ার করে দিলাম। তোমরা যখনই বহিস্থ আবরণযুক্ত ভাইরাস পড়বা, বহিস্থ আবরণহীন ভাইরাস পড়বা, তখনই মাথায় এই জিনিসটা কিন্তু তোমাদের চলে আসবে যে ভাই বহিস্থ আবরণযুক্ত ভাইরাসের উদাহরণগুলো আমরা কিভাবে মনে রাখবো, বা বহিস্থ আবরণহীন ভাইরাসের গুলো আমরা কিভাবে মনে রাখবো। তো এখানে দেখো যে এই ফিকাল অরাল রুটে তাহলে যে সমস্ত ভাইরাস ছড়ায় সেটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, পোলিও ভাইরাস, রুটা ভাইরাস। পোলিও ভাইরাস কি? সেটা হচ্ছে ফিকাল অরাল রুটে ছড়াবে। ঠিক আছে? তো ফিকাল অরাল রুটাল এবং রুটা ভাইরাস এগুলা তুমি কখনোই দেখছো না যে এটা পোলিও ভাইরাস, কখনোই তুমি শুনো নাই যে তারা সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়। সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে কিছু কিছু বিখ্যাত ভাইরাস ছড়ায়, যেমন এইচআইভি, হেপাটাইটিস বি এন্ড সি, ইনফ্লুয়েঞ্জা, রুবেলা অ্যান্ড খুব ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে আমাদের করোনা ভাইরাস কিন্তু রিসেন্ট গবেষণায় প্রকাশিত হয়েছে যে সেটাও কিন্তু সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়। দ্যাটস ওয়াই সেটা যদি সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়, আমরা সেখানে একটা মাথায় একটা বেসিক একটা কনসেপ্ট দাঁড় করাইতে পারি যে তোমার সেটা হচ্ছে তোমার একটা বহিস্থ আবরণযুক্ত ভাইরাস। তার সাথে কি বলছি যে বহিস্থ আবরণযুক্ত ভাইরাসগুলো সেক্সুয়াল কন্ট্যাক্ট না, ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে ছড়াবে এবং রেসপিরেটরি ড্রপলেটস অর্থাৎ আমি যে হাঁচি কাশি দিতেছি সেটার মাধ্যমে ছড়াবে। তো সেইখান থেকে আমরা মনে রাখতে পারি যে করোনা ভাইরাস যেহেতু হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা হচ্ছে ফ্লু রোগ সৃষ্টি করে হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। তো হাঁচি কাশির মাধ্যমে যে সমস্ত ভাইরাস ছড়াইতেছে সেই সমস্ত ভাইরাস কিন্তু বহিস্থ আবরণযুক্ত হবে। কারণ কি? হাঁচি কাশির মাধ্যমে যে সমস্ত ভাইরাস ছড়ায় মোস্ট অফ দেম আর তোমার এনভেলপ ভাইরাস, কারণ বাইরে একটা এনভেলপ থাকে, তারা পানির মাধ্যমে ছড়াইতে পারে না বলেই তারা এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে ছড়ায়। ক্লিয়ার? তো এই জিনিসটাকে মাথায় রাখবা, এটাও আমি লজিক্যালি তোমাদের মনে রাখাই দিলাম। এখন ধরো বিভিন্ন টাইপের ভাইরাস আছে, সো আমরা সেই ভাইরাসটা উদাহরণগুলো মনে রাখবো। যে দণ্ডাকার ভাইরাস, তো দণ্ডাকার ভাইরাস মানে ভাইরাসটা দেখতে দণ্ডের মতো। সো সেটা আমরা কিভাবে মনে রাখবো, যে ধরো একটা মজা করে তুমি ক্লাসের মধ্যে ধরো যে টুবাকো খাইছো, টুবাকো মানে হচ্ছে সিগারেট খাইছো, তাই না? টুবাকো মানে সিগারেটে তো টুবাকোই থাকে, মানে তামাক থাকে। সো মজা করে ধরো তুমি একদিন কোনোদিন টুবাকো খাইছো। সো সেই টুবাকো খাওয়ার পরে তুমি তোমার ক্লাসের যে ম্যাডাম আছে সেই ম্যাম তোমাকে দণ্ড দিয়েছেন, যেহেতু সেটা তুমি একটা অপরাধ করছো। ক্লাসের মধ্যে যেহেতু ধূমপান নিষেধ,
তুমি সেখানে ধূমপান করছো, তোমার ম্যাম তোমাকে দণ্ড দিছে। সো এই লাইনটা যদি মনে রাখো যে মজা তারপরে টোবাকো ম্যাম কি দিলেন, দণ্ড দিলেন, জাস্ট এই লাইনটা যদি মনে রাখো তাহলে তুমি মনে রাখতে পারবা দণ্ডাকার ভাইরাসগুলোর উদাহরণ। তো মজাতে হচ্ছে তোমার আলফা মোজাইক ভাইরাস, টোবাকোতে হচ্ছে তোমার টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমবি, ম্যাম মানে হচ্ছে তোমার মাম্পস ভাইরাস, আর দণ্ড মানে হচ্ছে দণ্ডাকার ভাইরাস। তারপরে মনে রাখবো আমরা গোলাকার ভাইরাস। সো গোলাকার ভাইরাস মনে রাখার জন্য আমরা জাস্ট এই লাইন, এই জাস্ট দুইটা ওয়ার্ড মনে রাখবো। এটা একটা হিডেন পোল্ট্রি, হিডেন পোল্ট্রি, ঠিক আছে? মানে কিছু কিছু মানুষ আছে না পোল্ট্রি লয় রাজনীতিতে, যে আজকে একজনের সহমত ভাই বলে এরপরের দিন দেখা যায় লুকায় লুকায় অন্য আরেক ভাইকে গিয়ে সহমত ভাই বলতেছে। তো তার মানে তারা হচ্ছে হিডেন পোল্ট্রি নেয়, ঠিক আছে? সো এই হিডেন পোল্ট্রি যদি মনে রাখো তাহলে তুমি গোলাকার ভাইরাস মনে রাখতে পারবা। HI-তে হচ্ছে HIV ভাইরাস, আর এখানে DEN-তে হচ্ছে তোমার ডেঙ্গু ভাইরাস, আর এখানে POL-তে হচ্ছে পোলিও ভাইরাস, আর TI-তে হচ্ছে তোমার TIV ভাইরাস। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে গোলাকার ভাইরাস। তাহলে গোলাকার ভাইরাসের উদাহরণ হচ্ছে HIV, ডেঙ্গু, পোলিও, TIV। ক্লিয়ার? তারপর হচ্ছে ঘনক্ষেত্রাকার ভাইরাস। এটা একটু মনে রাখার জন্য একটু ধরো তোমার ইপটিজিং টাইপের কিছু এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে এক্সপিরিয়েন্স থাকতে হবে না, মানে জানতে হবে ইপটিজিং এ কি কি হয়। ধরো একজন কাউকে হচ্ছে কেউ একজন ইপটিজিং করতেছে এবং সেইখানে ইপটিজিং করার সময় বলতেছে যে হার ব্যাক ইজ কিউবিক্যাল। অর্থাৎ ইপটিজিং যখন করা হয় তখন দেখা যায় যে বিভিন্ন জিনিস নিয়ে তাদেরকে মানে কি বলবো, মানে তোমার উপহাস টুপাস করা হয়। সো বা বলা হয় যে মামা এই সেই, তো এরকম টাইপের একজনকে ধরো ইপটিজিং করতেছে, তো সেই জায়গায় বলতেছে যে হার ব্যাক ইজ কিউবিক্যাল। সো হার ব্যাক ইজ কিউবিক্যাল, সেটাতে তুমি ঘনক্ষেত্রাকার ভাইরাস মনে রাখতে পারবা। হার মানে হচ্ছে তোমার হারপিস, ব্যাক মানে হচ্ছে তোমার ভ্যাকসিনিয়া, আর কিউবিক্যাল মানে হচ্ছে কিউব। ক্লিয়ার? এটাকে আবার কেউ নেগেটিভ নিও না, হার ব্যাক ইজ কিউবিক্যাল, নেগেটিভ নেওয়ার কিছু না, জাস্ট পজিটিভ রাখা মনে রাখা একতা। আর ব্যাঙাচি আকৃতি ভাইরাস হচ্ছে অল টি এবং টি এর নিচে যেগুলো নাম্বার থাকবে সেগুলো হচ্ছে ব্যাঙাচি ভাইরাস, T2, T4, T6। তারপরে হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে, ডিএনএ ভাইরাস। এবং তোমার ডিএনএ ভাইরাস মনে রাখার জন্য আমরা এই লাইনটা মনে রাখবো, সিম্পল টাইনি ভ্যাকসিন ইজ এ ভেরি টাফ টাস্ক। অর্থাৎ একটা ভ্যাকসিন বানানো খুব ইজি কাজ না। একটা সিম্পল বা একটা ছোট একটা ভ্যাকসিন বানাইতে গেলেও তোমার অনেক অনেক বেশি কঠিন কাজ করতে হবে। অর্থাৎ সিম্পল টাইনি ভ্যাকসিন ইজ এ ভেরি টাফ টাস্ক, ঠিক আছে? সো এটা দিয়ে ডিএনএ ভাইরাস মনে রাখবা। সিম্পল মানে হচ্ছে এডিনো হার্পিস সিমপ্লেক্স, আর টাইনি মানে হচ্ছে TIV, ভ্যাকসিন মানে হচ্ছে ভ্যাকসিনিয়া, ভেরি মানে হচ্ছে ভেরিওলা, আর টাফ টাস্ক, এই টাফের টি আর তোমার টাস্কের টি মানে দুইটা টি মানে T2। দ্যাট মিনস সেটা হচ্ছে ডিএনএ ভাইরাস। তো ডিএনএ ভাইরাস মনে রাখতে গেলে সিম্পল টাইনি ভ্যাকসিন ইজ এ ভেরি টাফ টাস্ক, এডিনো হার্পিস সিমপ্লেক্স, TIV, ভ্যাকসিনিয়া, ভেরিওলা, T2 ভাইরাস। ক্লিয়ার? ডিএনএ ভাইরাসের পরে ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে এই জিনিসটা খুব মনে রাখতে হবে যে পারভোভিরিডিয়া গোত্রের যে সমস্ত ভাইরাস আছে সেই সমস্ত ভাইরাসের ডিএনএ হচ্ছে এক সূত্রক, এবং এটা কিন্তু মেডিকেল এডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এটা মনে রাখবা কিভাবে, পারভোভিরিডা, এখানে পারটাকে পি আর না লিখে যদি পার দেও, পার মানে বোঝাবে হচ্ছে প্রতি, মানে প্রতি মানে হচ্ছে এক, ঠিক আছে? সো সেখান থেকে মনে রাখবা ডিএনএ হচ্ছে এক সূত্রক। আর আরএনএ ভাইরাস মনে রাখার জন্য তোমার যে কাজটা করতে হবে, প্রথমে মাথায় রাখতে হবে হচ্ছে হাই থাকতে হবে, তারপরে ম্যামের পোলা ঢং করে রাবিশের মতো টোবাকো খেলো। এই লাইনটা যদি মনে রাখো, ধরো যে ম্যাডামের একটা পোলা ছিল, ছেলে ছিল, সে ঢং করে তোমার তামাক খাইছে, সো তারে সবাই রাবিশ বলতেছে। রাবিশ হচ্ছে ওয়ান টাইপ অফ একটা গালি। ক্লিয়ার? সো এইটা যদি মনে রাখো তাহলে তুমি আরএনএ ভাইরাস মনে রাখতে পারবা। HI-তে হচ্ছে HIV, ম্যাম হচ্ছে মাম্পস, পোলাতে হচ্ছে পোলিও, ঢং মানে হচ্ছে ডেঙ্গু, এবং রাবিশ মানে হচ্ছে রেবিশ, তারপরে টোবাকো মানে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। আর একটা জিনিস যেটা আমি এই ইয়াতে ইনক্লুড করি নাই, এই মানে তোমার সিস্টেম ইনক্লুড করি নাই, কজ সেটাকে আমি আলাদা ইম্পর্টেন্স দিতে চাচ্ছিলাম, আমাদের নোভেল করোনা ভাইরাস হচ্ছে একটা আরএনএ ভাইরাস। এইটা মাথায় ঢুকায় নাও, এটা সামনের মেডিকেল এডমিশনে আসবে, একটু লেখা রাখো যে এটা সামনের মেডিকেল এডমিশনে আসবে, ঠিক আছে? কোন বছর আসবে সেটা আসলে পরে জানায় দেওয়া হবে, ঠিক আছে? বাট এটা মেডিকেল এডমিশন আসবে, সেটা হচ্ছে মেন কথা, ঠিক আছে? সো এই জন্য এটাকে ইম্পর্টেন্স দেন যে নোভেল করোনা ভাইরাস হচ্ছে একটা আরএনএ ভাইরাস। এইদিকে আর কিচ্ছু মনে না থাকুক, এইটা একটু মনে রাখো ভাই, নোভেল করোনা ভাইরাস হচ্ছে একটা আরএনএ ভাইরাস। আর এখানে যে সমস্ত সিস্টেম দেখতেছো সবগুলো সিস্টেম হচ্ছে আমার নিজের বানানো, তহিদুল ইসলাম ইমনের বানানো, ঠিক আছে? কোনো তোমার গাইড বই বা কোনো জায়গা থেকে নেওয়া হয় নাই। সো এটা একটু লিখে রাখো। আবার অনেকে আবার এখন দেখবো যে এইগুলো নিয়ে কপি করার ট্রাই করবে। তারপর হচ্ছে ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস মনে রাখার হচ্ছে এই লাইনটাতে মনে রাখবো যে ইমেইলে হাই বলে নিলে ছাড় নাই। অর্থাৎ ধরো যে তুমি কোনো একটা মেয়ের ইমেইলে হাই বলছিলা, ঠিক আছে? তারপর থেকে তোমার ওই মেয়ে আর তোমার পিছ ছাড়তেছে না, তোমার পিছিয়ে লাগে আসছে, ঠিক আছে? হাইয়ের পরে হ্যালো আসছে, হ্যালোর পরে আরো গেলো আসছে, ঠিক আছে? অনেক কিছু আসছে। তো এটাতে ইমেইল মানে হচ্ছে ইমার্জিং ভাইরাস, ঠিক আছে? আর ইমেইলে হাই মানে হচ্ছে HIV, বলে মানে হচ্ছে ইবোলা, নীলে মানে হচ্ছে NILE নীল ভাইরাস, ছাড় মানে হচ্ছে সার্স ভাইরাস। তো এই জিনিসটা জাস্ট মাথায় রাখলেই হবে যে ইমেইলে হাই বলে নিলে ছাড় নাই,
অর্থাৎ ইমার্জিং ভাইরাস, তাই এইচআইভি, ইবোলা ভাইরাস, নিলে ভাইরাস, সার্স ভাইরাস। তাহলে এটা হচ্ছে আমরা ভাইরাসের উদাহরণ মনে রাখার এই টেকনিকটা আমরা মাথায় রাখলে সকল ভাইরাসের আমরা উদাহরণ আমাদের মাথায় থাকবে। ক্লিয়ার? সো আজকের লেকচার এই পর্যন্তই। আমরা সামনের লেকচারে ভাইরাসের যে সংখ্যা বৃদ্ধির যেই প্রসেস, লাইটিক সাইকেল এবং লাইসোজেনিক সাইকেল, সেই সমস্ত সাইকেল নিয়ে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটু কমেন্ট করে রাখো, আমি আনসার দেওয়ার ট্রাই করে দিব। ক্লিয়ার?